রাতের 40তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছি, এই ঘটনার বাস্তবতা বর্তমানে এত মারাত্মক আকার ধারণ করেছে যা অবিশ্বাস্য। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসখানা বারবার মনে পড়ে যায় যে শেষ জামানায় উম্মতের বড় একটা অংশ বদনজর, হিংসা আর কালো জাদুর কারণে মারা যাবে। আসলেই আমরা নিজেদের জন্য নিজেরাই নিজেদের অজান্তে কবর খুঁড়ে রাখি, এটা কেউ জানি না। আর আজকের যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি শোনার পর আপনারাও সতর্ক হয়ে যাবেন। আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলো খুব কৌশলে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। পুরো ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আরিয়ান রকি। উনি বর্তমানে মিরপুর 7-এ রয়েছেন। ওনার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহিষপুর ইউনিয়নে। ঘটনাটি ওনার নানির সাথে ঘটেছিল। ওনার নানা যেখানে ঘর বাড়ি করেছেন সেটা হচ্ছে ভৈরবের জগন্নাথপুরে। নানুর বিয়ের পর তো নানার বাড়িতেই চলে আসছেন। তো ঘটনাটির সূত্রপাত 2010 সালের দিকে। নানির আসল বাড়ি মানে নানির বাবার বাড়ি ময়মনসিংহের উত্তরা যেই এরিয়াটা রয়েছে, এখানকার পাহাড়ি যে সাইডটা, এখানে এই একদম এক্সাক্ট গ্রামের নামটি আরিয়ান রকি ভাই মনে করতে পারেন না, যে নানির যে বাবার যে অরিজিনাল যে বাড়িটা, ওই বাড়িটা কোন গ্রামে আর কি। হয় কি, ওই 2010 সালে জমি জমা ভাগ বাটোয়ারা সংক্রান্ত আলাপ আলোচনা হবে। নানি যাবেন সেখানে ময়মনসিংহে। ওখানে যাওয়ার জন্য নানি এই যে রকি ভাইকে সাথে নেন, নানির এক ছোট ভাই সাথী হন, এই 3 জন মিলে সেখানে যান। সেখানে মোট 18 দিন ছিলেন। 18 দিন থাকার পর 15-16 দিন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। মোটামুটি তাদের সাথে সবাই খুব ভালো ব্যবহার করেছে। 17তম দিন, ওই দিন খুব ঝামেলা লেগে যায়। নানির ছিল আরও 2 বোন, আরও এক ভাই। তো এই ভাই তো ওনার সাথে ছিলেন, নানির ছোট ভাই, আর 2 বোন। এই 2 বোন ওনারা আসলে এই জমি জমা নিয়ে বিশাল একটা ঝামেলা পাকান। নানির ভাগের যে জমি, এই জমিটা এই 2 বোন ভোগ দখল করছেন। আর নানির যে ছোট ভাই, তার অংশটা উনি পেয়েছেনই। নানির জমি যে তারা ভোগ দখল করছেন, তারা সেটা দিতে নারাজ। নানিকে তারা বুঝায়ও দিবেন না, জমি বিক্রি করে টাকাও দিবেন না। একটা পর্যায়ে নানি বলেন, আচ্ছা ঠিক আছে, তোরাই খা, কমপক্ষে ফসলটা তো আমাকে দে, কিছুটা ফসল দে আমাকে, তাও তো আমি আমার যেই শ্বশুরবাড়ি তাদের কাছে তোমার মুখ থাকে না, সেটাও তারা দেবেন না। তাদের কথা হচ্ছে যে নানি যদি আসতে চান এখানে আসবেন, বেড়াবেন, যে কয়দিন থাকার ইচ্ছা থাকবেন, কিন্তু জমি জমার কোনো অংশ তিনি চাইতে পারবেন না। এইটা নিয়ে তো লেগে গেল বিশাল গন্ডগোল। 17তম দিনে 18তম দিন, এই 18তম দিনে নানি এরকম ঝগড়াঝাটি করে ওখান থেকে রওনা দিলেন। রওনা যখন দিয়েছেন, পথিমধ্যে হঠাৎ করে নানি অসুস্থ হয়ে পড়েন, মারাত্মক অসুস্থ। ওনার বমি হচ্ছে। এই রকি ভাই আর নানির যেই ছোট ভাই, উনি চিন্তা করেছেন যে, বা ওনারা দুজন চিন্তা করেছেন যে জার্নি করেছেন না, তাছাড়া ঝগড়াঝাটি হয়েছে, আসার সময় তো বা ভারী খাবার দাবার খেয়েছেন, এই জন্য এটা হয়েছে, হতেই পারে। ওনারা ট্রেনে ওঠেন। ওনাদের গন্তব্য ভৈরব স্টেশনে ওনারা নামবেন, এরপর জগন্নাথপুরে যাবেন। নরসিংদী পর্যন্ত এসে নানি মারাত্মক অসুস্থ হয়ে যান, সেন্সলেস হওয়ার মতো অবস্থা, ওনার হুঁশ জ্ঞান নাই। নরসিংদী থেকে ট্রেন যখন ছাড়ে, তখন বাইরে অনেক বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ হচ্ছে। এভাবেই ওনারা ভৈরব পর্যন্ত আসেন। মোবাইল ফোনে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, এই যে রকি ভাইয়ের যেই মামা আছেন তাকে জানানো হয়েছিল, উনি আসেন, এসে নানিকে বাড়িতে নিয়ে যান। আর নানিকে বাড়িতে দিয়ে পরবর্তী দিন এই রকি ভাই আবার ওনাদের যে বাড়ি, এই যে মহিষপুর ইউনিয়নে, সেখানে চলে যান। 2 দিনের মাথায় খবর আসে যে নানি ভয়ঙ্কর অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। রকি ভাই ওনার মাকে নিয়ে ছোটেন নানিকে দেখার জন্য। যাবার পর যে তথ্যগুলো পান, এটা শুনে ওনারা অবাক হয়ে যান যে এরকম সমস্যা তো আগে নানির ছিল না। মামা যারা ছিলেন
ওই মামারা বলেন যে বাড়িতে আসার পর রাতের বেলা উনি যখন ঘুমাতে গিয়েছেন, মানুষের ঘুম আসতে তো একটু সময় লাগে, উনি ঘুমাতে যাওয়ার আগে তারও কথাবার্তা বলতেন, বিছানায় শুয়েও কথা বলতেন। বিছানায় শোয়ার সাথে সাথে নাকি উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান। আর রাত 2:30 কি 3টার দিকে উনি যে কাজটি করেছেন সেটা হচ্ছে পাগলামি শুরু করেছেন। আর বটি ছিল ঘরের মধ্যে, ওই বটি নিয়ে ওনার যে ঘরটা ছিল, এই ঘরটা ছিল হচ্ছে চতুর্দিকে টিন, উপরে টিন, আর এই যেই টিনের বেড়াগুলো, এই বেড়াগুলোর যে খুঁটি, এই খুঁটিগুলো ছিল আবার সিমেন্টের খুঁটি, আর ফ্লোরটাও সিমেন্ট দিয়েই আস্তরণ করা, যেভাবে ফ্লোর হয় আর কি অধিকাংশ ঘরবাড়িগুলোতে। তো নানি বটি দিয়ে উঠে, ওই ঘুম থেকে উঠে ওই বটি দিয়ে, মানে উঠে ওই বটি দিয়ে ওই সিমেন্টের যে খুঁটি যেগুলো রয়েছে আর কি, ওই খুঁটিগুলোর উপর ক্রমাগত উনি আঘাত করছেন, ফ্লোরের উপর আঘাত করছেন, মানে বটি দিয়ে, মানে ঘুম থেকে উঠেই উনি বটি দিয়ে এই কাজ করছেন আর পাগলামি করছেন আর কি। এরকম তো ওনার কখনো হয়নি। ঘুম থেকে উঠেই উনি বটি দিয়ে ফ্লোরে আঘাত করছেন। বটি দিয়ে যদি ফ্লোরের উপর আঘাত করা যায়, ফ্লোরের উপর থেকে কিন্তু একটু একটু করে উঠে যায়, সাদা সাদা হয়ে যায়। আর সিমেন্টের খুঁটি, যেই সাদা সাদা খুঁটিগুলো আমরা দেখি আর কি, এরকম খুঁটি, এগুলোতে আঘাত করছে। এদিকে মামারা ওঠেন, নানিকে থামানোর চেষ্টা করেন। তারপর এরকম দেখার পরই হচ্ছে এই যে রকি ভাইয়ের মাকে ফোন করেছেন, উনি চলে আসছেন, রকি ভাই চলে আসছেন। তো সারাদিন নানি কিন্তু একদম ভালো, নানি কিছুই বলতে পারেন না যে উনি ঘুম থেকে উঠে কি করেছেন, বটি দিয়ে কি করেছেন, উনি কিছুই বলতে পারেন না। কিন্তু যখনই উনি রাতের বেলা শুয়ে পড়েন, শোয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন, ওনার কোনো হুঁশ থাকে না। আর ঠিক ওনার ঘুম ভাঙে রাত 3টা বাজার কিছুক্ষণ আগে। এরপর উনি এই কাজ শুরু করেন, বটি নিয়ে এরকম 2 দিন করেছেন। এরপরে বটি আর ঘরে রাখা হয়নি। এরপর উনি ঘুম থেকে উঠে পাগলামি আচরণ করছেন। এক রাত্রে হয় কি, ওই রাত্রে কিন্তু রকি ভাইয়ের মা বাড়িতে আছেন, এই নানি বাড়িতেই আছেন। হঠাৎ করে নানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের দরজা খোলা, চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, নানি নাই। ঘরের সব জায়গায় খোঁজা হলো, নানি নাই। ওয়াশরুমে খোঁজা হলো, নানি নাই। কোথাও নাই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আশেপাশের লোকজনও জেনে গেছে, তারা উঠে পড়েছে, তারা খোঁজাখুঁজি করছে, নানিকে কোথাও পাওয়া যায় না। সবাই যখন ঘরে চলে আসছে এবং চিন্তা করছে নানি কোথায় যেতে পারে, ওই সময় মনে হলো নানির যেই বিছানা সেটার নিচ থেকে গড় 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 আওয়াজ আসছে। কি ব্যাপার, এই আওয়াজ করে কে? কোনো বিড়াল টিড়াল ঢুকলো নাকি? নিচে যখন তাকিয়েছেন দেখেন যে নানি বিছানার নিচে, অথচ বিছানার নিচেও তাকে খোঁজা হয়েছিল, তিনি ছিলেন না। তাহলে এখন কোত্থেকে আসলেন? নানিকে সেখান থেকে বের করা হয়, তখন উনি অচেতন অবস্থায় কিন্তু ওইরকম করছেন। ওই রাত ওভাবেই কেটে যায়। পরের দিন নানি যখন স্বাভাবিক হয়েছে, উনি কিছুই বলতে পারেন না কি হয়েছে। এর পরের দিন একই অবস্থা, হঠাৎ করে রাতের বেলা নানি ঘরে নাই, ঘরের দরজা খোলা। সবার আগে তখন বিছানার নিচে খোঁজ করা হয়েছে, বিছানার নিচে নাই। ওই বাড়িতে যতগুলো বিছানা ছিল, কোনাকাঞ্চি ছিল, সবগুলোতে খোঁজ করা হয়েছে, কোথাও নানি নাই। আবার খোঁজাখুঁজি হলো, অনেকক্ষণ ধরে নাই। আবার যখন সবাই বাসায় এসে বসেছে হন্যে হয়ে যে এখন কি করা যায়, তখন আবার নানির বিছানার নিচ থেকে গড় 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 আওয়াজ। নানি আবার কোত্থেকে যেন চলে আসছে। নানি কিছুই বলতে পারেন না যে আসলে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ওনার কোনো সেন্স থাকে না। এখন আরও একটা সমস্যা দেখা দিল, নানি কিছুই খেতে পারেন না, নানি খাওয়া দাওয়া বন্ধ, এমনকি পানিও খেতে পারছেন না উনি। পানি খেলেই বলেন যে পানি গন্ধ। গ্রামে তো কলের পানিগুলোই মানুষ বেশি খায়, কলের পানি যেহেতু খেতে পারছেন না, পরে ওনার যে মামারা ছিলেন, মামারা চিন্তা করলেন যে কি করা যায়, তাহলে এক কাজ করি, মিনারেল ওয়াটার কিনে নিয়ে আসি। তা বাজার থেকে মিনারেল ওয়াটারের যে জারগুলো রয়েছে, এই জারগুলো কিনে নিয়ে আসলেন। সেটা নানিকে খাওয়ানোর চেষ্টা করলেও নানি ওটা মুখে দিয়েই থুতু করে ফেলে দেন। যদি পানি গিলেও ফেলেন, সেটা বমি করে বের করে ফেলেন, বলে পানি গন্ধ। উনি পানি খেতে পারছেন না, কোনো খাবার খেতে পারছেন না। ওই সময় ওনাদের মাথায় আসে যে এটা মনে হচ্ছে কোনো কবিরাজকে দিয়ে সমাধান করতে হবে। তো একজন কবিরাজ আসেন, তাকে নিয়ে আসা হয়। তিনি আসার পর প্রথমে ওই বাড়ির চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করেন, নানির ঘরে যান, আশেপাশে যান। যাবার পর উনি বলেন যে বিষয়টা আমাকে বুঝতে হবে, কেননা
ওই কবিরাজ বলেন যে সাধারণত কোনো জায়গায় যদি ওনারা যান, সেখানে কোনো পিশাচ শ্রেণীর জিনের যদি অস্তিত্ব থাকে, ওনারা বুঝতে পারেন যে এখানে একটা অশুভ শক্তি রয়েছে। কিন্তু ওই কবিরাজ এই বাড়িতে আসার পর কোনো ধরনের কোনো অশুভ শক্তির আলামত এখনো পাননি। তাহলে নারীর কি কোনো মানসিক সমস্যা হয়েছে, অন্য কোনো রোগ হয়েছে, এটা বুঝতে হবে কবিরাজকে। কবিরাজ বলেন যে আমি এই বাড়িতে 2-3 দিন থাকার অনুমতি চাই। আপনারা যদি অনুমতি দেন, আমি বিষয়গুলো পর্যবেক্ষণ করতে চাই। পর্যবেক্ষণ করার পর যদি মনে হয় এটা জিন ঘটিত সমস্যা, তাহলে আমি চিকিৎসা করব, আর না হলে বলে দেব যে ওনাকে ভালো কোনো মানসিক রোগের ডাক্তার দেখান। মামারা অনুমতি দেন, কবিরাজ ওই বাড়িতে অবস্থান করলেন। কবিরাজের উপস্থিতিতেই কিন্তু রাতের বেলা সেম ঘটনাটা ঘটে। হঠাৎ করে নানি নাই ঘরে, ঘরের দরজা খোলা, নাই তো নাই। অনেকক্ষণ পর নানি আবার একই রকম ভাবে ওই যে তার বিছানার নিচে গড় গড় শব্দ করতে করতে উপস্থিত হয়েছেন। কিভাবে বের হয়েছেন, কিভাবে আসলেন, বাড়ির দরজাও খোলা ছিল, কিন্তু উনি কিভাবে ঢুকলেন? সবাই বুঝতে পেরেছিল যে খোঁজাখুঁজি করার দরকার নাই, কিছুক্ষণ পরে এমনিতেই খাটের নিচে তাকে পাওয়া যাবে। কিন্তু উনি কিভাবে বাইরে গেলেন, কিভাবে ঢুকলেন এতগুলো মানুষের সামনে, এটা কিন্তু এক রহস্য। কবিরাজ কিন্তু এই জিনিসগুলো দেখলেন। উনি কোনো ঝাড়ফুঁক করেন, উনি শুধু পর্যবেক্ষণ করছেন। নারীর খাওয়া দাওয়ার যে সমস্যাগুলো, এগুলো পর্যবেক্ষণ করছেন। এরপর কবিরাজ আরও একদিন পর্যবেক্ষণ করেছেন সেম জিনিসটা। তো কবিরাজ কোনো ওষুধ বা কোনো ঝাড়ফুঁক করেন নাই। কবিরাজ বললেন যে আসলে এইটা আরও একটা ব্যাপার আছে কিনা এইটার সাথে, এটা বুঝতে হবে, তারপরে গিয়ে এই চিকিৎসা উনি করা শুরু করবেন। তো কবিরাজ উনি ওনার মতো করে কিছু ঝাড়ফুঁক করে দিয়ে যান। উনি আরো কয়েকদিন পরে আসবেন বলে জানান। উনি আরো কয়েকদিন পরে আসেন। এর ভিতরে কিন্তু নারীর সমস্যাটা চলছেই, আর নারী কিছু খেতে পারছে না। উনি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছেন। ওনার যেই বয়স ছিল, সেই বয়সে স্বাভাবিক যে স্বাস্থ্য থাকার কথা সেটাই ছিল শুরুতে, কিন্তু ওই যে নানি তার যেই মূল বাবার বাড়ি সেখানে গিয়েছিলেন ময়মনসিংহের উত্তরার পাহাড়ি এলাকায়, ওখান থেকে আসার পর থেকে যে সমস্যা শুরু হয়েছে এটা চলমান রয়েছে। ওই কবিরাজ আসেন, আসার পরে বলেন যে উনি জিন হাজির করবেন, ওনার সাথে থাকা কোনো জিন। আর ওনার সাথে থাকা কোনো জিন হাজির করার পর সেই জিনের মাধ্যম দিয়েই তথ্যটা পাবেন। এছাড়া উনি কোনো তথ্য পেতে পারছেন না, উনি কিছু বুঝতেও পারছেন না। তুলা রাশির একজনকে নিয়ে আসার কথা বলা হলে ওই সময় তুলা রাশির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অতঃপর কবিরাজ সিদ্ধান্ত নিলেন যে উনি ওনার নিজের উপরে জিন হাজির করবেন। উনি আমল করা শুরু করলেন। তবে শুরুতে বলে দিয়েছিলেন যে উনি যদি মেঝেতে পড়ে যান, মানে পাটি বিছিয়ে করছিলেন, তো কেউ যেন তাকে না ধরে। যতক্ষণ না পর্যন্ত উনি নিজে উঠে স্বাভাবিকভাবে কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত কেউ তাকে ধরবেন না। তো ওনার সাথে থাকা জিনরা আসবে, এসে তথ্য দেবে। এরপর কবিরাজ আমল করা শুরু করলেন। করতে করতে হঠাৎ করে ঠাস করে ফ্লোরের উপর পড়ে গেলেন। কেউ যদি বসে থাকে, কেউ যদি বসা থাকা অবস্থায় যদি কাউকে পেছন থেকে ধাক্কা দেয়, মানুষ যেরকম ধপাস করে সামনের দিকে ঝুঁকে পড়ে, উনি ওইভাবেই ঝুঁকে পড়ে যান। ঠাস করে ঝুঁকে পড়ার পর 7-8 সেকেন্ড এরকমই থাকেন। এরপর উঠে বসেন, উঠে বসে সালাম দেন। সালাম দেওয়ার পর তখন ওই কবিরাজ মেয়েলি কণ্ঠে বলতে, প্রথমে পুরুষের কণ্ঠে বলছেন যে কেন তাকে ডাকা হয়েছে। তখন ওই যে মামা এই সবগুলো কথা খুলে বলেন যে এই ঘটনা তার মায়ের সাথে এই বিষয়টা হচ্ছে। তখন বলেন আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, অপেক্ষা করো। এই বলেই কবিরাজ আবার ধপাস করে মাটিতে আছড়ে পড়েন, একই রকম ভাবে যেভাবে প্রথমটা হয়েছিল। এরকম থাকে কয়েক মিনিট। এরপরে কবিরাজ আবার উঠে বসেন, উঠে বসে আবার উনি সালাম দেন। তবে এবারের কণ্ঠটা একদম মেয়েলি কণ্ঠ, আর পূর্বের কণ্ঠটা ছিল পুরুষালী কণ্ঠ। তো পূর্বে পুরুষালী কণ্ঠ আর এখন মেয়েলি কণ্ঠ। তো মামা সালাম দিয়েছেন, তখন সালামের জবাব নিয়েছেন খুব সুন্দর করে, আর বললেন যে একটু আগে যে এসেছিল সে আমার বড় ভাই, আমি তার বোন, আমরা 7 ভাই বোন। মূলত আমার বড় ভাই কিছু তথ্য জেনে আমাকে বলেছে, এই জন্য আমি আসলাম। এই মহিলার উপরে 41 দিনের একটা ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, আর পরপর 7টা বান মারা হয়েছে। আর এই বান মারার জন্য 7টা জিনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে 3টা খুবই শক্তিশালী পিশাচ শ্রেণীর জিন। এরা যখন যে দায়িত্ব নেয়, এই দায়িত্ব থেকে তারা কখনোই সরে যায় না। এরা এটা করবেই, এ পর্যন্ত তাদের
সরে আসার কোনো রেকর্ড নাই। এরকম একটা কালো জাদু তার উপর করা হয়েছে। এই জাদুর মেয়াদ 41 দিন। এরপর ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। সমাধান কি? তখন বললেন যে সমাধান এটা অত্যন্ত কঠিন বিষয়, এই সময়ের মধ্যেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তবে ওই সময়ে যেটা হয় সেটা হচ্ছে উনি কিছু বিষয় বলেছিলেন, ওই জিন যে কি করতে হবে। উনি একটা নির্দিষ্ট সময় বলেছিলেন যে 7 নদীর পানি আনতে হবে, যেই নদীগুলো এমন যে সেদিক দিয়ে আসলে ওরকম লঞ্চ ট্রলার এগুলো ওভাবে চলে না, শুধু মাছ টাছ যদি কেউ ধরে, মানুষ স্বাভাবিক ছোটোখাটো কোনো কাজ করে, এরকম নদীর মানে 7টা নদীর পানি আনতে হবে, 7টা কবরস্থানের পানি আনতে হবে, আর 7টা মোমবাতি আনতে হবে, এরকম কথা বলেছিলেন। আর কবিরাজ আগে থেকে বলেছিল যে এই রিচুয়ালটা করার আগে, মানে উনি যে রিচুয়াল করতে বসেছেন এটা করার আগেই কলা আনতে হবে আর মিষ্টি আনতে হবে। মিষ্টি খুবই ভালো হতে হবে, আর কলা হতে হবে বাজারের সবচাইতে মিষ্টি কলা। তো সবচাইতে মিষ্টি কলা গ্রামে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিচি কলা। বিচি কলার মধ্যে মিষ্টির তারতম্য রয়েছে। আমরা ফরিদপুর অঞ্চলে এগুলোকে বিচে কলা বলি, মূলত এটা বিচি কলা। সেরকম কলা আনা হয়। প্রথমে ওই জিনকে অফার করা হয় যে আপনাদের জন্য তো মিষ্টি কলা আনা হয়েছিল, আপনারা যদি নেন আমরা খুব খুশি হব। তখন নাকি একটা মিষ্টি হাতে নেয়, হাতে নেওয়ার পরে নাকের কাছে দিয়ে একটু সেন্ট নেয়, এরপরে বলে না এই মিষ্টিটা ভালো না, এটা খাবো না, এই বলে রেখে দেয়। তখন মামা বলে যে তাহলে কলাটা খান। কলাটা হাতে নেয়, স্বাভাবিকভাবেই ছোলে। তবে ছোলার প্রক্রিয়াটা একটা বাচ্চা মানুষরা যেভাবে কলা ছোলে ঠিকমতো বড়দের মতো করে ছুলতে পারে না, ওইভাবেই ছোলে। ছোলার পর কি করে, বিশাল বড় এক হা করে পুরো কলাটা মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পরপরই মানে 2 সেকেন্ড পরই ওই কলাটা আবার বাইরে থু করে ফেলে দেয়, বলে এই কলা টক। মামা বলে যে টক কিভাবে টক হলো, এটা তো বাজারে সবচেয়ে মিষ্টি কলা। বলে এটা আমাদের কাছে টক মনে হয়েছে, এটা খাওয়া যাবে না। তবে মিষ্টিটা কেন খেতে পারলাম না, কলাটা কেন টক মনে হলো, এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তবে তোমরা মিষ্টি নিয়ে আসছো, কলা নিয়ে আসছো, খাইতে পারলাম না, এটা নিয়ে তোমাদের উপর আমাদের কোনো অভিযোগ নেই, এটার অন্য কারণ আছে, এটা তোমরা বুঝবে না। তো যাই হোক, ওই পরবর্তী ট্রিটমেন্ট কখন হবে, কিভাবে হবে, এই বিষয়টা জানিয়ে দেন। এরপর ওই জিনটা চলে যান। চলে যাওয়ার পরও যেটা হয় সেটা হচ্ছে যে ওই কবিরাজ ধপাস করে আবার মাটিতে পড়েন। এর 1-2 মিনিট পর কবিরাজ নিজে নিজেই উঠে বসেন, নিজের যে আঙ্গুলগুলো ওগুলো কচলাচ্ছেন এবং উনি বলছেন যে এখন তোমরা বলো তো কি হয়েছিল, এখন কিন্তু আমার উপর জিন নাই, আমাকে বলো কি হয়েছে। তখন এই বিষয়গুলো যখন বলা হয় তখন বলে ঠিক আছে তাহলে এই আয়োজনটা করো, আমি কয়েকদিন পরে আসব। তো কবিরাজ পরে আসেন, আসার পর সেই আয়োজন করা হয়। আয়োজনের উদ্দেশ্য ছিল ওই জিনগুলোকে হাজির করা। কবিরাজ অনেক চেষ্টা করেন, কোনোভাবে ওই জিনগুলো হাজির হয় না। 7 নদীর পানির সাথে 7 কবরস্থানের যে মাটি এগুলো মিক্স করা হয়, কাদার মতো বানানো হয় আর কি। তার উপরে মোমবাতি রাখা হয়, 7টা আগুন ধরিয়ে ওই জিনগুলোকে হাজির করানোর চেষ্টা করা হয়, কিন্তু কবিরাজ ব্যর্থ হন। কবিরাজ বলেন যে তার কাছে থাকা যেই 7টা জিন রয়েছে এরাও শক্তিশালী, তবে এরা আল্লাহওয়ালা জিন, এরা ওই ধরনের যে পিশাচ শ্রেণীর জিনগুলো রয়েছে ওদের সাথে পারবে না, ওরা খুবই কালো জাদুতে পারদর্শী, আর এরা এই জিনিসগুলোতে পারদর্শী না। যার কারণে এরা কিছু তথ্য এনে দিতে পারলেও তাদের সাথে লড়াই করতে তারা সক্ষম নয়। আর ওই জিনগুলোকে হাজিরও করা গেল না, কবিরাজ ব্যর্থ হয়ে চলে গেলেন। এভাবে কিন্তু দিন চলে যাচ্ছে, ভয়াল 41 দিন। 41 দিনের মধ্যে অনেকগুলো দিন কিন্তু পার হয়ে গেছে এইভাবে 1 দিন 2 দিন করতে 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 করতে। এরপরে ওনাদের পরিচিত একটা এলাকা থেকে একজন পাগলি আসে। এই পাগলি বলতে ওই রকম পাগলি না যে তার মাথাটা ঠিক না, বিষয় এরকম না, উনি ওই যে কিছু ঝাড়ফুঁক করেন আর কি, অনেকে পাগলি বলে থাকেন। তারপরে অনেকের কিছু জড়িবুটির চিকিৎসা দেন। আর এই যে রকি ভাইয়ের নানি, তার সাথে পাগলির একটা সম্পর্ক ছিল। পাগলি যেন কার কাছ থেকে শুনেছে যে এই রকি ভাইয়ের নানি অসুস্থ, শোনার সাথে সাথে দেখতে এসেই তো পাগলি কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমার বুজির এই অবস্থা, আমি এতদিন পরে জানলাম, হায় হায় এখন কি হবে, এখন আমি কি করব, এই বুজির আমি কিভাবে সুস্থ করব। ওর কাছ থেকে কত কিছু নিছি, আসছি, গল্প করছি, আজ ওর এই অবস্থা। এখন চিকিৎসা উনি করবেন, চেষ্টা করবেন, ওনার সর্বশেষ যে চেষ্টা সেটা উনি করবেন। উনি বললেন যে আমি আমার চেষ্টা করব। উনি
দুইটা পদ্ধতি ব্যবহার করেছিলেন। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে একজন তুলা রাশির লোককে নিয়ে আসছিলেন। তুলা রাশির লোক একজন ভদ্রমহিলা, তাকে নিয়ে আসার পর অজু গোসল করিয়ে সামনে বসিয়েছেন। বসানোর পর ওই ভদ্রমহিলার এক হাত চেপে ধরেছেন ওই পাগলি, ধরে বলছেন যে চোখ বন্ধ করো, দেখো তো তুমি আমার এই বুজিকে দেখতে পাও কিনা। তখন বলছেন যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তখন বলে যে তুমি তার কাছে যাও। কিছু সময় হাঁটার পর নাকি, মানে সে চোখ বন্ধ করে কিন্তু এই জিনিসটা হচ্ছে আর কি। হাঁটার পরে বলছে যে না আমি তো যেতে পারতেছি না। বলে তুমি চেষ্টা করো, কারণ আমি তার কাছে যেতে পারতেছি না। তো বলে তুমি বুজিকে জিজ্ঞেস করো তো তার কি সমস্যা। বলে যে সে কোনো কথা বলতে পারতেছে না। তখন ওই বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আবার পেছন দিকে সরে আসো। এরপরে ওই পাগলি ওই ভদ্রমহিলার হাত ছেড়ে দেন। তখন ওই পাগলি যেটা বলেন যে এখানে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে এই বুজি মানে এই যে রকি ভাইয়ের নানি, উনি অনেক কিছু বুঝতে পারেন কিন্তু উনি কিছুই বলতে পারেন না। এইটা বলতে গেলেই তার জবান বন্ধ হয়ে যায়। আর অনেক ভালো ভালো কথা, এই কথাগুলো উনি শুনতে পারেন না, কারণ ওই দুষ্ট জিনেরা এই কাজটা করে। কোন কাজ করলে ভালো হবে না হবে এটা উনি শুনতে পারেন না। আর কোনো কিছু বলতে গেলে তার জবান বন্ধ করে দেয়, এজন্য উনি বলতেও পারেন না। আর সময় আছে আর মাত্র 4 দিন। উনি বলেন যে 41 দিন আসতে আর মাত্র 4 দিন বাকি। 39 দিন হয়ে 39 দিন না, মানে আরও 37 দিন হয়ে গেছে আর কি, আর 4 দিন আছে। বলেন যে এখন আমি কি করি এই অল্প সময়ের মধ্যে। এরপরে যেটা হয় উনি সর্বশেষ চেষ্টা করতে থাকেন আর কি, যে এটাই সর্বশেষ চেষ্টা, যদি আমি বুঝতে পারি যে এর মাধ্যমে কিছু করা যাবে তাহলে আমি করব, আর না হলে আর কোনো উপায় নাই আল্লাহ ছাড়া। উনি যেটা করেন সেটা হচ্ছে যে একটা মগের মধ্যে কিছু পানি নেন। এটা কিন্তু রকি ভাই এই পুরো প্রক্রিয়াটা দেখেছেন, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। রকি ভাই মাঝখানে শুধু একদিন ছিলেন না, ওই যে নিজের বাড়িতে গেছেন, তারপর ফোন পেয়ে চলে আসছেন। তো রকি ভাইকে ওই পাগলি যিনি মহিলা কবিরাজ, উনি বলেন যে একটা মগের মধ্যে পানি নাও, এটার উপর একটা গামছা দিয়ে ঢেকে দাও পানিটা। তো উনি ওই গামছার উপরে ফু দিচ্ছেন, ওই মগের উপরে গামছাটা দেওয়া হয়েছে আর কি। উনি বলেন যে ঝাড়ফুঁক শেষ করার পর এই মগটা উল্টিয়ে ধরতে হবে। যদি দেখা যায় এক ফোঁটা পানিও পড়ছে না, তাহলে বুঝতে হবে যে চিকিৎসা কাজ করবে। আর যদি পানি ফোঁটায় ফোঁটাও পড়তে থাকে তাহলে বুঝতে হবে আর সময় নাই। তো উনি ঝাড়ফুঁক করার পর ওভাবে উল্টিয়ে দিতে বলেন মগটাকে। যখন উল্টিয়ে দেওয়া হয় তখন এই রকি ভাই নিজেও দেখছিলেন এবং উপস্থিত অনেকেই দেখছিলেন যে ফোঁটায় ফোঁটায় পানি পড়া শুরু হয়েছে। তখন ওই মহিলা পাগলি হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যে আরে আমি কিছুই করতে পারলাম না। মানে ওনার যত শক্তি ছিল সেই শক্তি দিয়ে চিৎকার করে কান্নাকাটি করছিলেন, হাত পা আস্তে আস্তে কান্নাকাটি করছিলেন যে আমি আমার বুঝির জন্য কিছুই করতে পারলাম না, আর তো সময় নাই, তোমরা আল্লাহরে ডাকো। 41তম দিন যেদিন, সেদিন দেখা যায় যে এই যে নানির যে 2 বোন, ওই যে ময়মনসিংহের উত্তর আর পাহাড়ি এলাকায় থাকে, এই 2 বোন কাঁদতে কাঁদতে আসতেছে, আরে আমার বোন মরে গেছে রে, আমার বোন মরে গেছে। তখন এই যে মামা যারা আছেন তারা এটা দেখেন, বলে যে বোন মরে গেছে মানে আমার মা তো এখনো জীবিত আছে। বলে যে জীবিত আছে তবে আর থাকবে না, এর জন্য আমরাই দায়ী, আমার বোনের কাছে মাপ চাইতে আসছি। তো তারা নানির কাছে যান। নানি তো কথা বলতে পারছিলেন না, এতটা অসুস্থ। ওনার আর আসলে উনি তো পানিও খেতে পারতেন না, ওনার আর কোনো কথা বলার অবকাশ ছিল না, একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলেন, জীবন্ত কঙ্কাল। তখন ওই বোনের কাছে গিয়ে তারা হাউমাউ করে কান্নাকাটি করে মাফ চেয়েছিলেন যে বোন, আমরা অন্যায় করছি, বুঝতে পারি নাই, সম্পত্তির লোভে আমরাই এই কাজ করছি, তোমাকে মেরে ফেলার জন্য 41 দিনের বান মারছিলাম, পরপর 7টা বান তোমাকে মারা হয়েছে, আমরা এর জন্য দায়ী, আমাদেরকে মাফ করে দাও। তো এই কথা বলতে বলতেই নাকি মানে 10 মিনিটের মধ্যে নানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে এই 2 জনকে বাড়ির ভেতরে আর রাখেন নাই, তাকে বাইরে বের করে দিয়েছিলেন। নানির গোসল, দাফন কাফন সবকিছু সম্পন্ন হয়। এই 2 বোন চলে যায়। পরবর্তীতে এই 2 বোন আবার এই যে রকি ভাইয়ের মায়ের কাছে আসে। এসে তারা একটা প্রস্তাব দেয় যে তারা তো অন্যায় করেছে, তাদের বোনের সম্পত্তি তারা ভোগ দখল করার জন্য এই ভয়াল 41 দিনের মরণ বান মেরেছে। তারা প্রস্তাব দেয় যে বোনের সম্পত্তি
তারা আর রাখবে না। এই সম্পত্তি যেন রকি ভাইয়ের মাকে যেন বুঝিয়ে দিতে পারে, সেই জন্যই তারা এসেছে। এই সম্পত্তি বুঝে নেওয়ার জন্য রকি ভাইয়ের মা যেন সেখানে যান। যেহেতু ওনারা দুজন আসছেন, আসার পর সবার আগ্রহ কিভাবে তারা এই কাজটা করলো এই বিষয়ে যখন জানতে চান, তখন তারা বলেন যখন বোন রাজি হচ্ছিল না কোনোভাবেই, তার সম্পত্তি লাগবেই অথবা ফসল লাগবে, এই জিনিসটা তারা দেবে না, তখন তারা তাদের পরিচিত এক তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক তখন তার কাছে থাকা ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর 3টি জিন সহ মোট 7টি জিনকে দিয়ে একটি কাটা গাছ, মানে এটা যে আসলে কি গাছ, সেই গাছে কাটা রয়েছে, এই কাটা গাছের উপরে, কাটাযুক্ত গাছের উপরে বান মারান। এই ধরনের বান মারা হলে এই গাছটি 41 দিনের ভিতরে মারা যায়। বান মারার 35-36 দিনের মাথায় ওনারা ভুল বুঝতে পারেন যে কাজটা ভালো হয় না। ওনারা কিন্তু খোঁজ খবর রেখেছিলেন যে কি অবস্থা। ওনারা ভুল বুঝতে পারেন, একটা সময় ওনাদের বোধোদয় হয় যে ওনারা কাজটা ভালো করেন নাই, অন্যায় করেছেন, ওনারা এর জন্য অনুতপ্ত। তখন ওনারা ওই তান্ত্রিকের কাছে যান। আবার যাওয়ার পর বলেন যে আমার বোনের উপর যারা করা হয়েছে, আমরা অন্যায় করছি, আমরা ভুল বুঝতে পারছি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, আপনি এই বানটা কেটে দেন। তখন ওই তান্ত্রিক নাকি ওনাদের দুইজনকে সেই গাছটাও দেখাইছিল, যে দেখো এই গাছের উপর বান মারছি, এই গাছটা এখন অনেকটাই শুকায় গেছে, এই গাছটা একদম শেকড় সহ নিচ থেকে শুকায় গেছে, এখন এর বাঁচার আর কোনো উপায় নেই। আর এখন ওই জিনগুলোকে ফেরানোর কোনো উপায় নাই। যদি এখন ওদেরকে ফেরানো হয় তাহলে এই তান্ত্রিকের উপর তারা ক্ষুব্ধ হবে, রাগান্বিত হবে, তান্ত্রিকেরই ক্ষতি করবে। কারণ ওদের ফিরে আসার, মানে কোনো জিনিস কাজ করতে গিয়ে ফিরিয়ে নিয়ে আসার কোনো রেকর্ড নাই। তাদেরকে একবার কাজ দিলে তারা সেটা বাস্তবায়ন করবেই, এছাড়া তারা ফিরবে না, আর এই গাছটাও আর বাঁচবে না। বলছিল যে এখন আর কিছু করার নাই, আরও 1-2 সপ্তাহ আগে আসলে হয়তো বা কিছু করা যাইতো। তখনও ওই গাছের ভেতরে রস ছিল, শেকড়েও রস ছিল, এখন সেটা নাই। এটা ওনারা নিজেরাও দেখেছিলেন যে কোন গাছের উপর বান মারা হয়েছে। তো ওনারা বুঝতে পেরেছিলেন যে 41 দিনের মাথায় মারা যাবে, এই জন্য 41 দিনের মাথায় ওনারা কাঁদতে কাঁদতে আসছিলেন। এখন কথা হচ্ছে যে রকি ভাইয়ের মা সেই সম্পত্তি নেবেন কিনা, যাবেন কিনা। পরিবার থেকে জানিয়ে দেওয়া হলো না, রকি ভাইয়ের মা তার মায়ের এই সম্পত্তিগুলো নিতে যাবেন না। ওখানে গেলে আবার যদি তার উপর বান মারে, কারণ কোনোভাবেই তারা এই 2 বোনকে বিশ্বাস করতে পারছিলেন না। রকি ভাইয়ের মা বলেছিলেন যে আমার সম্পত্তি লাগবে না, যদি পারো ওটা বিক্রি করে দিয়ে যদি টাকা পয়সা দিতে চাও দাও, না হলে আমার কোনো দাবি নেই। পরবর্তীতে ওনারা সেটাই করেছিলেন, এভাবেই সমস্যার সমাধান করেছিলেন সম্পত্তির। ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন যে ওনারা কি ভয়ঙ্কর কাজটা করেছেন। মৃত্যুর মাত্র 10 মিনিট কি আরো কম সময় আগে বোনের জীবিত অবস্থা ওনারা দেখতে পেরেছিলেন। ওনার বোন অর্থাৎ রকি ভাইয়ের নানি মাফ করেছিলেন কিনা এটা বলা মুশকিল, কারণ উনি তখন কথা বলার শক্তিও হারিয়েছিলেন। হয়তোবা মাফ করেছিলেন, হয়তোবা করেন নাই, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। ওনারা যে অনুতপ্ত হয়েছেন এটাও একটা বড় বিষয়। অনুতপ্ত হয়ে আবার তান্ত্রিকের কাছে গিয়েছিলেন, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছিল, আর সম্ভব হয়নি সেটা ফেরানো। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এ পর্যন্তই, কিন্তু এই যে বাস্তবতা, এই বাস্তবতা অনেক পরিবারই কিন্তু ফেস করে। অনেক জায়গায় মেয়েদের সম্পত্তি নিয়ে অনেক টালবাহানা করা হয়। আমাদের বাংলাদেশে অনেক জেলা রয়েছে যে জেলাগুলোতে ভাইদের মধ্যে, মানে পুরুষদের মধ্যে ধারণাই রয়েছে যে মেয়েদেরকে কোনো সম্পত্তি দিতে হয় না, তারা আসবে ভাইদের বাড়িতে, খাবে দাবে, চলে যাবে। যদি জমিতে কিছু ফসল হয় দয়া করে যদি কিছু পেঁয়াজ রসুন আলু বস্তা ভরে পাঠালো, আর আসবে বোনেরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামীকে নিয়ে হই হুল্লোড় করে আবার চলে যাবে, এতটুকুই। আপনারা নিজেরাও জানেন যে বাংলাদেশের অনেক জায়গায় বোনেদের সম্পত্তি এইভাবেই মেরে দেয় ভাইয়েরা। তারাও কিন্তু এই জিনিসটা শিখেছে তাদের পূর্বসূরীদের কাছ থেকে। তারাও দেখেছে তার বাপদাদারাও এরকম ফুকুদের সম্পত্তি মেরে দিয়েছে, তার বাপদাদারাও এরকম মেরে দিয়েছে, এভাবে চলে আসছে। এটা যে কি ভয়ঙ্কর অপরাধ এটা কিন্তু আমরা একবার চিন্তাও করি না। যার যেটা ন্যায্য সেটা দিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছেন যে কে কতটুকু সম্পত্তি পাবে, এর 1 চুল পরিমাণ কম দেওয়ার কোনো সুযোগ নাই। আর এভাবে সম্পত্তি মেরে খেলে কি ভয়ঙ্কর অপরাধ তার উপর আসবে, এর শাস্তি কি হবে এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন।
ওয়ারিশ ফাঁকি দেয়, এটা মারাত্মক একটা অপরাধ। আমরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু এই জিনিসটা দেখেছি। আমি যদি নিজের কথা বলি, আমাদের ভিতরে আমরা দেখেছি। আপনারা যারা এই ঘটনা শুনছেন, আপনারাও যদি একটু চিন্তা করেন, দেখবেন যে আপনাদের পরিচিত অনেক লোকজন আছে যারা এই কাজ করছে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই। তাদেরকে বিষয়গুলো জানাতে হবে। ওয়ারিশ ফাঁকি দেওয়ার অপরাধটা কি? জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেক মসজিদের ওযুখানার সামনে বিভিন্ন কথা লেখা থাকে, তার মধ্যে একটি কথা আমি বিভিন্ন মসজিদে দেখেছি যে অন্যের হক মেরে সিজদায় গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত খোঁজার আশা বাদ দেন, মানুষের হক আদায় করা শিখুন। আবার বিভিন্ন জায়গায় লেখা রয়েছে অন্যের সম্পত্তি মেরে খেয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর নৈকট্য লাভ করার আশা ছেড়ে দিন, কারণ আল্লাহ তাআলা বান্দার হক মাফ করেন না। তো এই যে যারা অন্যের সম্পত্তি মেরে খেয়ে আমরা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করি, নামাজ পড়তে হবে, এটা একটা ফরজ ইবাদত, এটা করতেই হবে। যে যত অপরাধ করুক না কেন, নামাজ পড়া বাদ দিবে সেটা এটা না, তাকে তার এই কাজটা করতে হবে। সম্পত্তি বুঝিয়ে দেয়া যেমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, নামাজ পড়াটাও এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্পত্তি বুঝিয়ে দেয়া এটা বান্দার হক, এটা আদায় করতে হবে। নামাজ আদায় করে এটা আল্লাহর হক, এটা আদায় করতে হবে। কেউ এটা আদায় করে নাই মানে এই না যে সে নামাজ পড়বে না, জাস্ট তাকে স্মরণ করিয়ে দেয়া যে আপনি নামাজ পড়ছেন, আপনার উপর কিন্তু এরকম একটা অর্পিত দায়িত্ব আছে যেটা আপনি পালন করেন নাই। এটা পালন না করে আল্লাহ কিন্তু আপনাকে ধরবেন, ক্ষমা করবেন না, কারণ এটা বান্দার হক। এটা জাস্ট স্মরণ করিয়ে দেয়া। আলেমরা বলেন যে যত অপরাধী করুক না কেন, নামাজ বাদ দেওয়া যাবে না। এইটা অন্যান্য ফরজ ইবাদতের মতো এইটা একটা ইবাদত, এটা করতেই হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আল্লাহ তাআলা আরিয়ান রকি ভাইয়ের নারীকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। যারা এই কাজ করেছেন আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করুন, যেহেতু ওনারা ভুল বুঝতে পেরেছিলেন, ক্ষমা চেয়েছিলেন। আর যেন এই কাজ কেউ না করে, আমাদের লিসেনারদের মাধ্যমে এই